সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। ফোনের দাম হচ্ছে ৯,৫০০ টাকা, অথচ এই ফোনের যে ফিচার, এই ফোনের যে লুক, কোনো কিছু দেখে কিন্তু সেই রকম কোনো ফিল পাওয়া যাচ্ছে না। মানে এত কম দামি ফোন মনে হচ্ছে না। বুঝতে পারছেন আজকের ভিডিওটা তাদের জন্য যাদের বাজেট কম ১০,০০০ টাকার নিচে এবং আপনারা চাচ্ছেন যে সেই লেভেলের একটা ফোন কিনবেন। প্রেজেন্টিং ZTE Nubia A56। ৯,৫০০ টাকা দামের এই ফোনে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল রম, ৪ জিবি র্যাম, ৫০ মাসের স্মুথ পারফরমেন্সের নিশ্চয়তা, বিল্ট ইন গুগল জেমিনাই এবং AI ফটো এনহান্সমেন্ট। আমাদের দেশে ১০,০০০ টাকা বাজেট রেঞ্জের আশেপাশে কিন্তু প্রচুর ক্রেতা রয়েছে, কিন্তু অফিসিয়ালি খুব একটা ভালো অপশন দেখা যায় না। যেগুলো দেখা যাচ্ছে একটা জিনিস আছে আরেকটা জিনিস নাই। মেমোরি নর্মালি ৬৪ জিবি হয় ইন্টারনাল, র্যাম হয় ৩ জিবি বা সর্বোচ্চ 4 জিবি। বাট একটা আন্ডাররেটেড ব্র্যান্ড আমাদের দেশে বলবো যে খুব বেশি কথাবার্তা হয় না এই ব্র্যান্ডের, যেটা হচ্ছে ZTE। যাদের জন্ম ৯০-এর দশকে তারা ZTE সম্পর্কে জানবেন। তো অ্যানিওয়ে আমাদের দেশে তারা অফিসিয়ালি কার্যক্রম পরিচালনা করছে অনেক আগে থেকে এবং এন্ট্রি লেভেলের ফোনগুলোই বেশিরভাগ তারা মার্কেটে নিয়ে আসে। তার মধ্যে অন্যতম ফোন হচ্ছে ZTE Nubia A56। এবং ভাই ফোনের লুকের দিকে একবার তাকিয়ে দেখেন, মানে ক্যামেরা বামটা কিন্তু একেবারে অন্যরকম। আজকাল কম দামি ফোনগুলো সবাই একজনকে কপি করে, বিশেষ করে আইফোনকে কপি করতে দেখা যায় সবচাইতে বেশি। কিন্তু Nubia এক্ষেত্রে বেশ দারুণ একটা ক্যামেরা বাম্প নিয়ে হাজির হয়েছে। ক্যামেরা হাউজিংটা খুবই ইন্টারেস্টিং, অন্তত দেখতে তো ব্যতিক্রম। পাওয়ার বাটনটা আবার একটু রেড কালার অ্যাকসেন্ট তারা দিয়েছে, সেই একই অ্যাকসেন্ট আপনি পেয়ে যাবেন ক্যামেরা হাউজিং এর ভেতরে একটা জায়গায় যেখানে AI লেখা আছে, যদিও এটা কোনো সেন্সর না। সব মিলিয়ে এটা বেশ ভিন্ন একটা লুক দিচ্ছে। ফোনটা বেশ বাল্কি মনে হলো অবশ্য আমাদের কাছে। নর্মালি কম দামি ফোনগুলো একটু বাল্কি হয়। এটা থিকনেস 8.3-র আশেপাশে এবং ওজন ১৯২ গ্রামের আশেপাশে আমরা পেয়েছি। সেই সাথে ফোনটা যথেষ্ট স্টার্ডি এবং সলিড আমার কাছে মনে হয়েছে। দুইটা কালার অ্যাভেলেবেল। এটার প্লাস্টিক বিল্ড হলেও তারা কিন্তু গ্লাস ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে এবং দেখতে জোশ লাগে। জাস্ট একটাই সমস্যা ভাই, প্রচুর হাতের ছাপ লেগে থাকে। আপনাকে এর সাথে দেওয়া সিলিকন ব্যাক কভারটা ব্যবহার করতে হবে, তাহলে হাতের ছাপ খুব একটা লাগবে না। অবশ্য সামনের দিকে আসলে আপনার একটু মন খারাপ হতেই পারে, বিশেষ করে এর ডিউ ড্রপ নচটা দেখে। আর বটম বেজেলের পরিমাণও যথেষ্ট বেশি আমার কাছে মনে হয়েছে। আজকাল বেশিরভাগ ফোনেই ৫ হোল কাট আউট দেওয়া থাকে আর বেজেলটা অনেক মিনিমালিস্টিক করার একটা প্রবণতা দেখা যায়। সেখানে আমি বলবো যে এই ফোনটা কিছুটা পিছিয়েই থাকবে। বেশ বড় সড়ো একটা ফোন, মানে এক হাতে ধরে অপারেট করাটা বেশ ডিফিকাল্ট, সুতরাং আপনাকে দুই হাতে ব্যবহার করতে হবে। বাট আজকাল সবাই কিন্তু বড় ডিসপ্লের ফোনই চায়। ডিসপ্লে রেজলিউশন HD+, IPS প্যানেল তারা এখানে ব্যবহার করেছে। দিস ইজ ওকে, মানে যেহেতু ফোনের দাম কম, খুব বেশি কমপ্লেন করার সুযোগ নাই। ডিরেক্ট সানলাইটে গেলে আবার আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, ইনডোরে খুব একটা সমস্যা নাই। ইউটিউবে সর্বোচ্চ 1080p 60 হার্জের ভিডিও আপনি প্লে করতে পারবেন। 6.75 ইঞ্চির এই ডিসপ্লের PPI হচ্ছে 260, যেটা আমি বলবো বিলো স্ট্যান্ডার্ড। শার্পনেসের একটু ঘাটতি আছে, যেহেতু PPI কম বাজেটের ফোনগুলোতে এটা কমন একটা ব্যাপার। এই ফোনের একটা ভেরিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাবে, 4 জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। 4 জিবি র্যাম হচ্ছে LPDDR4X, হুইচ ইজ অ্যাকসেপ্টেবল। আর এর যে ইন্টারনাল স্টোরেজ আছে ওইটা হচ্ছে eMMC 5.1, যেটা এই দামের ফোনে আসলে অ্যাকসেপ্ট না করা ছাড়া আপনার কোনো উপায় নেই, কারণ UFS কেউ দিতে পারবে না আপনাকে এই বাজেটে। একটা ফোনের রিভিউ করার সময় আমাদের সবচাইতে বেশি গুরুত্ব থাকে যে জিনিসটার উপরে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আজকাল আমরা দেখতে পাচ্ছি UniSoCর প্রচুর চিপসেট ব্যবহার করতে, এবং এর আগে তারা চিপসেটগুলোর নাম দিত এইভাবে T606, 615, 612 ইত্যাদি ইত্যাদি। ওইটাই জাস্ট রিব্র্যান্ডিং হয়ে চলে এসেছে 7200 নামে। এইটা মূলত T606-এর আশেপাশে থাকবে। এই চিপসেটটা একেবারে এন্ট্রি লেভেলের ফোনের জন্য ডিজাইন করা। মালি G57 হচ্ছে এটার GPU, যেখানে 650 মেগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি আপনি পাবেন। আর eMMC 5.1 দিয়ে তো আসলে মানে এই কম্বোতে আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন না। তবে ডে টু ডে লাইফে টুকটাক কাজ করার জন্য আমার মনে হয় না যে এর চাইতে বেশি পারফরমেন্স আপনার দরকার হইতে পারে। যদি আপনি হেভি ইউজার হন বা গেমার হন, তখন আপনার একটু অসুবিধা হবে। কাউকে ফোন করা, ফোন রিসিভ করা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অডিও বা ভিডিও কল করা, মাঝে মাঝে টুকটাক গেমিং করা, এই সমস্ত কাজে মনে হয় না যে খুব একটা সমস্যা হবে। মানে এটা বেসিক্যালি বেসিক ইউজার যারা আছে আর কি, ডে টু ডে লাইফে একটা ফোন হইলেই হয়েছে আর কি, তাদের জন্য এটা ঠিক আছে। বাট আপনার যদি মনে হয় যে না আমি গেমিং করব, আমি প্রচুর সারাদিন ব্যবহার করতে থাকবো, আমার মনে হয়
সেক্ষেত্রে আপনার এই ফোনটা না নেওয়াই ভালো। ইউআইটা একেবারে বেসিক ভাই, এখানে মাই ওএস নামক একটা ইউআই তারা ইউজ করছে যেটা নুবিয়ার নিজস্ব, তবে আমার কাছে এটা স্টক অ্যান্ড্রয়েডের মতো লাগে। গ্যালারির জন্য আলাদা কোনো অ্যাপ নাই অন্য ফোনে যেমনটা থাকে, এখানে তারা গুগল ফটোজের সঙ্গে ইন্টিগ্রেট করেছে। এইটা মাঝে মাঝে আমার একটু বিরক্ত লাগে, বাট ইটস ওকে। ইউআইটা খুবই লাইট ওয়েট আমার কাছে মনে হয়েছে, তেমন কোনো ব্লটওয়্যার আমরা পাইনি। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে। ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স বাজেট বিবেচনায় আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। আমরা অবশ্য প্রচুর অ্যাপ ডাউনলোড করেছি এই ফোনের ক্ষমতা দেখার জন্য, এবং যেটা খেয়াল করলাম অ্যাপ ওপেনিং টাইম ভালোই দাম বিবেচনায়, যেহেতু কোনো অ্যানিমেশন নাই মনে হয় যে খুব কুইক ওপেন হয়ে গেল। লোডিংয়ে গিয়ে একটু টাইম নেয়। আর এটার মাল্টিটাস্কিং খুব একটা সুবিধার না, যেহেতু ইএমএমসি স্টোরেজ, সে সঙ্গে আবার মাত্র 4 GB র্যাম। একটা করে অ্যাপ ওপেন করলে ঠিকঠাক মতো পারফরমেন্স সে দিতে পারে, কিন্তু অনেকগুলো অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে থাকে তখন একটু আসলে কান্নাকাটি শুরু করে। এর একটা সলিউশনও আছে, সেটা হচ্ছে যে ভাই যে লাইটার অ্যাপগুলো আছে প্লে স্টোরে সেগুলো ইনস্টল করতে পারেন। প্রত্যেকটা অ্যাপেরই কিন্তু লাইটার ভার্সন আছে। আমার মনে হয় ওই অ্যাপগুলো যদি ব্যবহার করেন খুব একটা সমস্যা হবে না। আর খুব বেশি অ্যাপ ইনস্টল না করাই ভালো, যেহেতু র্যাম কম, অনেক অ্যাপ ইনস্টল করলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। নুবিয়া লিঙ্ক ফ্রি নামক একটা ফিচার এতে আছে, মানে কিছু কিছু জায়গায় আছে যে কোনো নেটওয়ার্ক নাই, মোবাইলে নেটওয়ার্ক নাই, ওয়াইফাইও নাই, একটা নুবিয়া ফোন দিয়ে আরেকটা নুবিয়া ফোনের সঙ্গে কমিউনিকেশন করা যাবে। আপনি কলও করতে পারবেন, মেসেজও পাঠাতে পারবেন। এটা কখনো কখনো কাজে লাগতে পারে আপনার। কম দামি ফোনে তারা এই জিনিসটা দিয়েছে, দিস ইজ ইমপ্রেসিভ। আমরা ফ্রি ফায়ার গেমটা খেলার ট্রাই করেছি এই ফোনে, মানে খুব বেশি ভালো পারফরমেন্স যে পেয়েছি সেইটা জোর দিয়ে বলা যাবে না। মানে এই ফোনটা তো আসলে গেমারদের জন্য টার্গেট করেও তারা বানায় নাই। সো আপনি যদি শখের গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। বেশ কিছু 2D গেম আমরা ট্রাই করে দেখলাম, পারফরমেন্স মোটামুটি। 5000 mAh ব্যাটারি, সে সঙ্গে 10 ওয়াটের চার্জার। সো যেহেতু ফোনের দাম কম, আসলে খুশি বা অখুশি কোনোটা আমি হইতে পারতেছি না। তবে 18 ওয়াট দিলে আর কি জিনিসটা খুব সুন্দর হইতো আর কি, মানে বলতে পারতাম যে দেখছো 9,500 টাকা দামের ফোনেই কিন্তু ফাস্ট চার্জিং থাকে। এর ক্যামেরা সেটআপটা একেবারে সিম্পল ভাই, পেছনে 13 মেগাপিক্সেলের একটা সেন্সর আর সামনে হচ্ছে 8 মেগাপিক্সেলের। যেহেতু ফোনের দাম কম, আমরা আসলে বেশি এক্সপেক্টও করি না এর কাছ থেকে। তবে ছবি যা তুলেছি, যেটা বুঝলাম সেটা হলো ওকে টাইপের ছবি ও আপনাকে দেবে। ঝামেলা যেটা মনে হয়েছে আসলে কালারের কনসিস্টেন্সি নেই, মানে কোথাও কোথাও একটু ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও খুব ভালোভাবে ব্যালেন্স করছে। আরেকটা জিনিস খেয়াল করেছি, ছবিতে ডিটেইলের পরিমাণ অনেক কম। অবশ্য সেটা হওয়ারই কথা। ডাইনামিক রেঞ্জের অবস্থা খুব একটা ভালো না, এবং পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গেলে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে খুবই বাজে অবস্থা করে ফেলে। বাট আপনি যদি সাধারণ ছবি তোলেন, একটু ভালো আলো দিতে পারেন এর সেন্সরকে, তাহলে ইমপ্রেসিভ ছবি আপনি পাবেন কনসিডারিং দ্য প্রাইস। আপনাকে একটু বুঝে শুনে ছবি তুলতে হবে। যেমন ধরেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপেল বিক্রি করছে এই ভদ্রলোক, এখানে আপেলগুলো একটু ওভার এক্সপোজড হয়ে গিয়েছে। আবার সেই একই আপেলের ছবি দেখেন এখানে কত সুন্দর লাগতেছে। তবে কিছু কিছু ছবি আবার খুবই সুন্দর আসছে, মানে মনে হয়নি যে মাত্র 9,500 টাকা দামের ক্যামেরা দিয়ে তোলা। আমি অবশ্যই সেলফি ক্যামেরাকে এগিয়েই রাখবো, কারণ মাত্র 8 মেগাপিক্সেলের সেন্সরে যে ছবিগুলো আমরা পেয়েছি যথেষ্ট ইমপ্রেসিভ। কম দামি ফোন হলেও বেশ কিছু এআই ফিচার তারা ইনক্লুড করেছে, যেমন আনব্লার, ম্যাজিক ইরেজার, ফটো এনহান্সমেন্ট, কালার পপ ইত্যাদি ইত্যাদি। এগুলোও কখনো কখনো আপনার কাজে আসতে পারে। সো ক্যামেরার ব্যাপারে যেটা বলতে পারি যে 9,500 টাকা দামের একটা ফোন হিসাবে যেটা আপনি এক্সপেক্ট করবেন সেটাই পাবেন এর কাছ থেকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এর পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা এবং যথেষ্ট ফাস্ট কাজ করে, তেমন কোনো অ্যানিমেশন ডিলে নাই। আচ্ছা, এই ফোনটা তাহলে কারা কিনবেন? বেসিক্যালি কয়েক শ্রেণীর ক্রেতারা এই ফোনটাকে কনসিডার করতে পারেন। যেমন ধরেন আপনার অলরেডি একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি সেকেন্ডারি একটা ফোন হিসেবে একটা রিলায়েবল কোম্পানির ফোন কিনতে চাচ্ছেন, আমার মনে হয় তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। দেখেন আমাদের দেশে এই বাজেটের বেশ কিছু ফোন আছে, বাট যারা একটু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফোন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অপশন খুবই কম। তাদের জন্য আই থিঙ্ক দিস ইজ এ গুড চয়েস। অথবা ধরেন সিনিয়র সিটিজেনদের জন্য আপনি একটা ফোন কিনবেন। আমাদের বাবা মা, তারা তো আসলে গেমিংও করে না, অনেক বেশি ছবিও তোলে না, তাদের জন্য দরকার রিলায়েবল একটা ফোন যেটা সহজে নষ্ট হবে না, সফটওয়্যার এক্সপিরিয়েন্স সলিড থাকবে। আই থিঙ্ক তাদের জন্য এটা বেটার অপশন। আরও আছে, ধরেন আপনি ফিচার ফোন চালান, বাটন ফোন যেটা আর কি, বাট আপনার ফিচার ফোনটা নষ্ট হয়ে গেছে, আপনি একটা স্মার্টফোনে শিফট করতে চাচ্ছেন, খুব বেশি টাকা আপনি খরচ করতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশন। 9 থেকে 9,500 টাকা বাজেটে যে ফোনগুলো আমাদের দেশে পাওয়া যায়, দেখবেন যে খুব বেশি স্টোরেজ থাকে না, যেমন 3 GB র্যামের সঙ্গে 64 GB ইন্টারনাল স্টোরেজ থাকে। বাট তারা এখানে আসলে কোনো লিমিটেশন রাখে নাই, জিনিসটা ভালো লাগছে আমার কাছে। এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে, দেখা যাবে সামনে 10,000 টাকার মধ্যে আমরা আরও অনেক কিছু পাচ্ছি। আর লিমিটেশনের কথা যদি বলতে হয়, তাহলে এর সামনে যে ডিউডপ নসটা আছে, এইটা আসলে এই 2025 সালে এসে আর চলে না। আর ফোনটা মোটাসোটা, কিন্তু ব্যাটারি মাত্র 5,000 mAh। এখানে যদি 6,000
বা আরেকটু বেশি ব্যাটারি দেওয়া যেত তাহলে ব্যাটারি কিং একে বলা যেত, আর সঙ্গে যদি 10 ওয়াটের পরিবর্তে 18 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া যেত, আশা করছি সামনে নুবিয়া এগুলো কনসিডার করবে। আপনার কাছে কেমন লাগলো এই ফোনটা অবশ্যই কমেন্টে জানান, এবং এই ফোনটায় কোথায় কমতি রয়েছে বলে আপনার কাছে মনে হয় সেটাও আমরা জানতে চাই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।